হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো ক্লাস 9-এর আজকে আমরা পড়ব পদার্থের গঠন ও ধর্ম। এই বিষয়ে আমরা এর আগে একটা ক্লাস করেছি। এর আগের ক্লাসে আমরা যতটা পড়েছি তারপর থেকে আজকের আমরা পড়ব। তো আগের দিন আমরা পড়েছিলাম লাস্ট যে চাপ সমান সমান এইচ রো আর জি। ঠিক আছে, তরলের চাপ কোনো বিন্দুতে তরলের চাপ সমান হচ্ছে এইচ রো জি। এইচ হচ্ছে তরলের গভীরতা, রো হচ্ছে তরলের ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো আজকে আমরা যেটা শুরু করব প্রথমেই, তো টপিক হচ্ছে তরলের চাপের বৈশিষ্ট্য। তরলের চাপের প্রকৃতি বা বৈশিষ্ট্য কি? তো আমরা সূত্র থেকে প্রথমেই বুঝতে পারছি যে পি সমান যেহেতু এইচ রো জি, তো এখানে এইচ হচ্ছে উচ্চতা বা তরলের যে গভীরতা, কতটা গভীরতায় আমরা চাপটা নির্ণয় করছি সেটা। তাহলে ফার্স্ট পয়েন্ট হয়ে যাচ্ছে যে তরলের গভীরতার সঙ্গে সমান হারে বৃদ্ধি পায় বা সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। তরলের যে চাপ, তরলের গভীরতার সঙ্গে সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। নেক্সট 2 নম্বর পয়েন্টে আমরা বলছি যে কোনো একটা স্থির তরলের মধ্যে যে কোনো বিন্দুতে তরলের চাপ, এখানে যদি আমরা ধরে নিই যে এই তরলটা স্থির আছে, তাহলে যে কোনো একটা যদি বিন্দু কল্পনা করি, সেই বিন্দুতে তরলের চাপ কি হবে? সব দিকে সমান হবে। তরলের চাপ, কোনো একটা বিন্দুতে তরলের চাপ সব দিকে সমান হয়। তরলটা স্থির থাকতে হবে, ঠিক আছে? স্থির তরলের মধ্যে যে কোনো বিন্দুতে তরলের চাপ সব দিকে সমান হয়। ঠিক আছে। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে স্থির, প্রথমে এটা লিখে দিই যে স্থির তরলের যে কোনো বিন্দুতে চাপ সব দিকে সমান হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে যে কোনো তরলের মধ্যে কোনো অনুভূমিক তলের সকল বিন্দুতে চাপ সমান হয়। এটা আমরা ধরে নিই যে এটা হচ্ছে একটা তরল যার অনুভূমিক তল হচ্ছে এইটা। এটা আমরা ধরে নিলাম হচ্ছে অনুভূমিক তল। তাহলে এই অনুভূমিক তলে কি হবে? যে কোনো বিন্দুতে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দুতে। তাহলে এই বলছে যে তরলের, স্থির তরলের মধ্যে কোনো অনুভূমিক তলের, এইটাকে আমরা অনুভূমিক তল বলছি। অনুভূমিক তল, এই অনুভূমিক তলের যে কোনো বিন্দুতে, আমরা যে কোনো বিন্দুতে যদি চাপ দেখি তাহলে সেই চাপটা সমান হবে। নাম্বার 4 পয়েন্ট হচ্ছে যে স্থির তরলের মুক্ত তল সর্বদা অনুভূমিক থাকতে চায়। তাহলে এই যে তরল, এটা হচ্ছে স্থির তল, ঠিক আছে, বা মুক্ত তল, এটাকেই বলা হয় আবার মুক্ত তল। তাহলে মুক্ত তল কি বলছে? যে সর্বদা অনুভূমিক থাকে। মুক্ত তল সর্বদা অনুভূমিক থাকে। নেক্সট পয়েন্ট যে তরল সমোচ্চশীলতা ধর্ম বজায় রাখে। মানে পরস্পর অনেকগুলো নল দ্বারা যুক্ত, যদি আমরা এরকম একটা পাত্র ইউজ করি, যে এখানে একটা এরকম নল আছে, এখানে একটা বড় নল আছে, এখানে একটা এরকম নল আছে, কিন্তু আমরা যদি জল এখানে ঢালি বা জল রেখে দিই, তাহলে জলটা কি হবে? সব জায়গাতেই সমান উচ্চতায় জল থাকবে। এখানে থাকবে এই উচ্চতাতে জল থাকবে, এখানে এই উচ্চতাতে জল থাকবে, আর এখানে এই উচ্চতাতে জল থাকবে। তাহলে এখানে কি বলছে? যে
বিভিন্ন নল দ্বারা যুক্ত কোনো পাত্রে জল রাখা হলে সেই জল প্রতিটি নলে সমান উচ্চতায় থাকবে। ঠিক আছে, এটা বড় বলে যেখানে বেশি জল থাকবে উচ্চতা বেড়ে যাবে সেরকম নয়। ঠিক আছে, যে প্রত্যেকটা নলের মধ্যে জলের উচ্চতা সমান হবে, উচ্চতা কিন্তু সমান হবে, এইখান থেকে যে উচ্চতাটা এইটা সমান হবে। তাহলে তরলের সমোচ্চশীলতা ধর্ম কি? যে বিভিন্ন নল দ্বারা যুক্ত কোনো পাত্রে যদি আমরা তরলকে রেখে দিই তাহলে সেই তরল প্রতিটি নলে সমান উচ্চতায় উঠবে। এই তরলের এই যে ধর্ম, সেই ধর্মটাকে বলা হয় তরলের সমোচ্চশীলতা ধর্ম। নেক্সট টপিক আমরা আসছি বায়ুমণ্ডলের যে চাপ। বায়ুমণ্ডলের চাপ, তাহলে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে যে কোনো একটা স্থানে যদি আমরা ধরে নিই যে কোনো একটা স্থানে বায়ু আছে, এখানে যদি আমরা ধরে নিই যেখানে বায়ু আছে, তাহলে সেই বিন্দুতে কোনো একটা বিন্দুতে যদি আমরা চাপ বের করি তাহলে সেই বিন্দুকে কেন্দ্র করে প্রথমে আমাদের একক ক্ষেত্রফল কল্পনা করতে হবে। এটা ধরে নিলাম আমরা একক ক্ষেত্রফল। এই বিন্দুকে কেন্দ্র করে একক ক্ষেত্রফলের ওপর, ঠিক আছে, বায়ুমণ্ডল তার ওজনের জন্য লম্বভাবে যে চাপ দেই, ঠিক আছে, এই ক্ষেত্রফলে একক ক্ষেত্রফলের ওপরে বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে চাপ প্রয়োগ করে সেটাই হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। আবার বলে নিচ্ছি যে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে যে বাতাসের মধ্যে বা বায়ুমণ্ডলের মধ্যে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে যদি আমরা একক ক্ষেত্রফল কল্পনা করি তাহলে সেই একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে, ঠিক আছে, সেই একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে চাপ প্রয়োগ করে সেটাই হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। এবার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের ডেফিনেশন কি হবে? তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে যে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে, মানে সমুদ্রপৃষ্ঠে যেখানে 45 ডিগ্রি অক্ষাংশ, 45 ডিগ্রি অক্ষাংশে, সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে এবং সেখানে টেম্পারেচার রাখতে হবে 0 ডিগ্রি, 0 ডিগ্রি উষ্ণতায় সেখানকার পারদস্তম্ভের যে চাপ 76 সেমি, পারদস্তম্ভের চাপে 76 সেমি অফ এইচজি, মানে এটাকে বলা হয় 76 সেমি পারদস্তম্ভের চাপে যে চাপ 76 সেমি উচ্চতার পারদস্তম্ভের যে চাপ সেটাকে বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ। আরেকবার বলছি দেখো, যে সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে সেখানে উষ্ণতাকে 0 ডিগ্রি রেখে 76 সেমি কোনো পারদস্তম্ভ রয়েছে থাকলে তার যে চাপ 76 সেমি পারদস্তম্ভের যে চাপ সেটাকে বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এই কোশ্চেনটা তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করবে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে। এটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠে দেখা যায় যে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি উষ্ণতায় 76 সেমি উচ্চ পারদস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। তাহলে এই চাপটা আমরা নির্ণয় করতে পারি যে আমরা জানি যে চাপ সমান এইচ রো জি। তাহলে এখানে সবকিছু আমাদের জানা যে এইচ এর মান হচ্ছে 76 সেমি, আর পারদের ঘনত্ব হচ্ছে 13.6, আর জি এর মান হচ্ছে এখানে সেমিতে নিলে 980 সেন্টিমিটার পার সেমি স্কোয়ার, এই ডাইন পার সেমি স্কোয়ার, চাপের একক হয়ে যাচ্ছে এটা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটার মান আসবে আমাদের 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। চাপের এককের মধ্যে কিছু সম্পর্ক আছে। চাপের এককের যেমন 1 ATM, এটিএমকে বলা হয় অ্যাটমসফেরিক প্রেসার, 1 ATM সমান হচ্ছে 0.76 মিটার পারদস্তম্ভের চাপ, ঠিক আছে, মিটার পারদস্তম্ভের চাপ। এটা যদি আমরা সেন্টিমিটারে করি তাহলে মিটার ডেসিমিটার সেন্টিমিটার 100 দিয়ে গুণ হবে, তাহলে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ। এটাকে যদি আমরা মিলিমিটারে করি তাহলে হয়ে যাবে 760
মিলিমিটার পারস্তম্ভের চাপ। 1 টর, টর হচ্ছে আরেকটা চাপের ইউনিট বা একক, চাপের একক। এই 1 টর চাপের একক হচ্ছে 1 মিলিমিটার পারস্তম্ভের চাপ। আবার 1 এটিএম সমান, যদি আমরা ডাইনে বের করি বা নিউটনে বের করি, তাহলে ডাইনে আসবে 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটাকে নিউটনে বের করলে 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, বা এটাকে বলা হয় পাস্কাল। ঠিক আছে, অর PA, পাস্কাল। এবার আমরা দেখব ব্যারোমিটার। ব্যারোমিটার হচ্ছে যে যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়। বায়ুর চাপ পরিমাপক যন্ত্র যেটা হচ্ছে ব্যারোমিটার। তাহলে ব্যারোমিটার হচ্ছে আমাদের বায়ুর চাপ পরিমাপক যন্ত্র। ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ সঠিকভাবে নির্ণয় করা হয় এবং আবহাওয়ার পূর্বাভাস জানা যায়। এই ব্যারোমিটারের এর পরে আরেকটা উন্নত মানের ব্যারোমিটার নির্মাণ করা হয়েছে। সেই উন্নত মানের ব্যারোমিটারের নাম হচ্ছে 14 ব্যারোমিটার। 14 ব্যারোমিটার। এবার আমরা ব্যারোমিটারের ছবিটা একটু দেখে নিই। আমাদের এটা হচ্ছে ব্যারোমিটার। এবার ব্যারোমিটারের এই যে এই পয়েন্টটা, এটাকে বলা হয় আইভরি পিন। আইভরি পিন, পি দিয়ে লেখা হয়। আর এটা হচ্ছে স্ক্রু। এই স্ক্রুর সাহায্যে কি করা হয়, স্ক্রুটিকে ঘুরিয়ে এই যে পারদের যে তল, ঠিক আছে, পারদকে উপরে ওঠানো নামানো করা যায়। স্ক্রুটিকে ঘোরালে এই পারদ তলটা উপরে উঠবে, আবার ঘোরালে আবার নামানো যাবে। এই স্ক্রুর সাহায্যে আমরা কি করতে পারি, এই পারদ তলকে উপরে উঠাতে পারি, নিচে নামাতে পারি। তাহলে এখানে আমাদের মেইন যে কাজটা হচ্ছে যে স্ক্রুর সাহায্যে পারদকে ওপরে উঠিয়ে এই যে আইভরি পিন, সেই আইভরি পিনে কি করা হয়, টাচ করানো হয়। সেই আইভরি পিনে পারদ তল যখন টাচ করবে, তখন যে ব্যারোমিটারে যে পার্টটা পাওয়া যাবে সেটাই হচ্ছে পারস্তম্ভের, সেটা হচ্ছে বায়ুর চাপ। ঠিক আছে, তাহলে ব্যারোমিটারের সাহায্যে কি করা হয়, বায়ুর চাপ পরিমাপ করা হয়। এবার ব্যারোমিটারের নিচের দিকে একটা স্ক্রু থাকে, সেই স্ক্রুটিকে ঘুরিয়ে আমরা কি করতে পারি, পারদ তলকে উপরে উঠানামা করতে পারি। তাহলে পারদ তলকে স্ক্রুর সাহায্যে ঘুরিয়ে আমরা উপরে উঠিয়ে যে আইভরি পিন, সেই আইভরি পিনে টাচ করলে যে পার্ট পাওয়া যাবে সেটা হচ্ছে বায়ুর চাপ। ঠিক আছে, তো এরপর আমরা দেখবো যে ব্যারোমিটারে আমরা কি ব্যবহার করি। এখানে পারদ ব্যবহার করা হয়। তাহলে ব্যারোমিটারে পারদ ব্যবহারের কি কি সুবিধা রয়েছে। প্রথমত হচ্ছে নাম্বার পয়েন্ট 1, যে ঘনত্ব বেশি হওয়ায়, ঘনত্ব কি বেশি, পারদের ঘনত্ব বেশি, তাই কি হয়, ঘনত্ব বেশি হওয়ার জন্য এই নলের যে উচ্চতা, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত নলের উচ্চতা কি করা হয়, ব্যবহারিক সীমার মধ্যে রাখা যায়। ব্যবহারিক সীমার মধ্যে রাখা যায়। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে যে পারদের বাষ্পচাপ, পারদ যে বাষ্প হবে, কিছুটা বাষ্প তৈরি হয় পারদের, সেই বাষ্পচাপটা খুব কম বলে ব্যারোমিটারের যে পার্ট সেটাকে প্রভাবিত করতে পারে না। বাষ্পচাপ কম, তাই কি করতে পারে না, ব্যারোমিটারের যে পার্ট, ব্যারোমিটারের পার্টকে প্রভাবিত করতে পারে না। নেক্সট পয়েন্ট হচ্ছে যে পারদ উজ্জ্বল ও চকচকে বলে নলের বাইরে থেকে পরিষ্কার বোঝা যায়। আমরা যে পার্টটা নেব সেটা তো তরলটাকে বাইরে থেকে বোঝা যাবে, তবেই তো পার্টটা কতটা উঠেছে কতটা নেমেছে সেটা বোঝা যাবে। যেহেতু এটা উজ্জ্বল ও চকচকে, তাই সেটা পরিষ্কার বোঝা যায়। নেক্সট আমরা যেটা দেখব যে পারদ কি করছে, যে কাঁচের গায়ে লেগে থাকে না। মানে পারদের যে উঠানামা হয় তার জন্য কি হয়, কাঁচের গায়ে কখনো লেগে থাকে না বলে সহজে আবার ওঠানামা করতে পারে। পারদের হিমাঙ্ক -39°C বলে কি হয়, যেখানে শীত প্রধান দেশে কি হয়, সাধারণ উষ্ণতা সেখানকার যে
পারিপার্শ্বিক যে উষ্ণতা সেটা অনেক কম থাকে, ফলে সেটা জমে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু পারদ জমে যায় কত ডিগ্রি সেলসিয়াস? -39 ডিগ্রি। তাহলে সেই সব শীত প্রধান দেশে কি হয়, কম উষ্ণতাতেও আমরা পাট সহজে নিতে পারি বা পাট নেওয়া যায়। পারদ তাপের সুপরিবাহী বলে একই উষ্ণতা সবসময় পারদস্তম্ভের উষ্ণতা একই থাকে। ঠিক আছে, পারদ যেহেতু তাপের সুপরিবাহী, তাই পারদস্তম্ভের উষ্ণতা সর্বদা একই থাকে। নেক্সট আমরা দেখব যে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে পাওয়া যায়। নেক্সট আমরা আবহাওয়ার পূর্বাভাস, তো এই সম্পর্কে আমরা প্রথমে একটা কনসেপ্ট নিয়ে নিই। খুব এই কনসেপ্ট থেকে আমাদের সমস্ত কাজ হয়ে যাবে। প্রথমে হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ। জলীয় বাষ্পের পরিমাণ যদি এই চিহ্ন দিয়ে আমরা বোঝাচ্ছি বেড়ে যায়, যদি জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু বায়ুর ঘনত্ব কমে যাবে। বায়ুর ঘনত্ব কমে যাবে, এটা দিয়ে আমরা বোঝাচ্ছি যে কমে যায়, এটা বেড়ে যায়, এটা কমে যায়। তাহলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বায়ুর ঘনত্ব কমে যায়। ফলে কি হয়, এর ফলে দেখা যায় যে বায়ুর ঘনত্ব কমলে কি হবে, বায়ু কমে যাবে, তাহলে কম পরিমাণ বায়ু চাপ দেবে, তাহলে কি হবে, বায়ুর চাপও কমে যাবে, বায়ুর চাপ কমে যাবে। তাহলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বায়ুর ঘনত্ব কমে যায়, বায়ুর ঘনত্ব কমলে বায়ুর পরিমাণ কমে যায়, পরিমাণ কমলে বায়ুর চাপও কমে যায়। তাহলে 1 নম্বর যে পয়েন্ট, যদি আমরা কখনো দেখি যে ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা, পারদস্তম্ভের উচ্চতা কি হয়, ধীরে ধীরে হ্রাস পায়। যদি ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পায়, তাহলে ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পেলে কি হবে, বায়ুর চাপ হ্রাস পাবে, বায়ুর চাপ হ্রাস পাবে। আর বায়ুর চাপ হ্রাস পাবে মানে কি, চাপ যদি হ্রাস পায় তাহলে কি বলেছি আমরা, যে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। তাহলে জলীয় বাষ্পটা এখানে ধীরে ধীরে বৃদ্ধি পাবে, তার ফলে জলীয় বাষ্প কি হবে, জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। তাহলে এক্ষেত্রে মনে করা হয় যে বৃষ্টির সম্ভাবনা আছে। তাহলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে কি হবে, বৃষ্টির সম্ভাবনা আছে। নেক্সট পয়েন্ট নাম্বার 2, যে বলছে যে ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, ধীরে ধীরে যদি বৃদ্ধি পায়, ধীরে ধীরে বৃদ্ধি পায়, কি বৃদ্ধি পায়, ব্যারোমিটারের পাঠ বা পারস্তম্ভের উচ্চতা যদি ধীরে ধীরে বৃদ্ধি পায়, তাহলে কি বুঝতে হবে, যে ধীরে ধীরে পাঠ বাড়লে ধীরে ধীরে বায়ুর চাপ বাড়বে। তাহলে ধীরে ধীরে বায়ুর চাপ বৃদ্ধি পেলে বৃষ্টিহীন পরিষ্কার আকাশ দেখা যাবে। ধীরে ধীরে বৃদ্ধি পায়, তাহলে বায়ুর চাপ কি হবে, বায়ুর চাপ বাড়বে। তাহলে বায়ুর চাপ বাড়লে এখান থেকে আমরা আবহাওয়াটা বলতে পারি যে বৃষ্টিহীন, মানে জলীয় বাষ্পে বায়ুর চাপ বাড়লে কি হবে, জলীয় বাষ্পের পরিমাণ কমছে, তাহলে বৃষ্টিহীন পরিষ্কার আবহাওয়া দেখতে পাবো, বৃষ্টিহীন পরিষ্কার আবহাওয়া দেখা যাবে। নেক্সট পয়েন্ট নাম্বার 3 বলছে যে পারস্তম্ভের যদি উচ্চতা হঠাৎ, পারদস্তম্ভের উচ্চতা, তাহলে আমরা এটা বলে নিচ্ছি যে পারদস্তম্ভের উচ্চতা, এই পয়েন্টে বলা হচ্ছে যে উচ্চতা যদি হঠাৎ করে কমে যায়, হঠাৎ কমে যায়, তাহলে কি হবে, পারদস্তম্ভের উচ্চতা কমে যাচ্ছে মানে বায়ুর চাপ কমে যাচ্ছে। তাহলে পারদস্তম্ভের পাঠ দেখেই তো আমরা বুঝবো যে চাপ কতটা বেশি বা কম। তাহলে হঠাৎ উচ্চতা কমে গেলে বায়ুর চাপ হঠাৎ কমে যাবে, তার মানে কি সেখানে বায়ুর চাপ অনেক কমে যাচ্ছে, তাহলে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। তাহলে সেই সময় কি হবে, উচ্চচাপ থেকে বায়ু নিম্নচাপের দিকে ছুটে আসবে। তাহলে পার্শ্ববর্তী উচ্চচাপ থেকে বায়ু, তাহলে সেই সময় উচ্চচাপ থেকে বায়ু কোন দিকে যাবে, নিম্নচাপ অঞ্চলে, নিম্নচাপ অঞ্চলে ছুটে যাবে। তাহলে তোমরা এটা অবশ্যই দেখলে এবারে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে পারস্তম্ভের উচ্চতা হঠাৎ কমে গেলে কি হবে, সেখানে নিম্নচাপের সৃষ্টি হবে। পারস্তম্ভের উচ্চতা কমে যাচ্ছে মানে বায়ুর চাপ কমে যাচ্ছে, তাহলে চাপ কমে গেলে কি হলো, কম চাপ হচ্ছে, কম মানে নিম্নচাপ, নিম্ন মানেই কম, তাহলে নিম্নচাপ অঞ্চল যেখানে সৃষ্টি হচ্ছে সেখানে কি হবে, উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু সেই দিকে খুব জোরে প্রবাহিত হবে বা দ্রুত বেগে ধেয়ে আসবে। তাহলে সেই সময় আমরা কি বুঝতে পারবো, ঝড়ের আশঙ্কা হতে পারে। তাহলে এই থেকে আমরা বুঝতে পারি যে ঝড় হতে পারে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি।
তো নেক্সট দিন আবার আমরা সেই ক্লাসে ফিরে আসব। তো তোমরা ভালো করে ব্যাপারটা বোঝো, আর কোথাও যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।